সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভে কর্মচারীরা। অধ্যাদেশ প্রত্যাহার না হলে অচল করে দেওয়ার হুঁশিয়ারি। বর্তমানে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইনটা ধারণ করেছে এই কালো আইন প্রত্যাহার করতে হবে। 27, 31, 39, 36 সবগুলো ধারার সাথে সাংঘর্ষিক। 3 দফা দাবি আদায়ে পূর্ণ কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। ব্যাহত হচ্ছে কোটি শিশুর পাঠদান। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমাদেরকে বলা হয়েছে, সেই হিসাবে আমরা কর্মবিরতিতে আছি। 11 গ্রেডে আমাদের বেতন নির্ধারণ 10 বছর এবং 16 বছরের সিলেকশন গ্রেড বা টাইম স্কেল এবং শতভাগ পদোন্নতি। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরের ফটকে সমর্থকদের বিক্ষোভ। সেবা বন্ধ। গ্যাজেটভুক্ত হওয়ার পরেও তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হচ্ছে না। নগরের উন্নয়নে অনেক বাধা হচ্ছে এখানে, কেন মেয়রকে এখনো শপথ করানো হচ্ছে না? সংস্কারে বাধা আসলে জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিহতের ঘোষণা দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধমকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের 6 সুপারিশ নিয়ে রিট পর্যবেক্ষণ সহ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে আজও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ চলছে। দাবি আদায় না হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সচিবালয় এলাকা। 11টার পরে 6 নম্বর ভবনের সামনে জড়ো হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে ঘুরে প্রতিবাদ জানান। এ সময় তারা এই অধ্যাদেশ বাতিলে বিভিন্ন স্লোগান দেন। সরকারি চাকরি আইন সংশোধনে প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান বিক্ষোভকারীরা। আমাদের একটাই দাবি, বর্তমানে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইনটা ধারণ করেছে এই কালো আইন প্রত্যাহার করতে হবে। যে অধ্যাদেশটা আমাদের সংবিধানের 21, 27, 31, 39, 36 সবগুলো ধারার সাথে সাংঘর্ষিক, যেখানে আমার প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক অধিকার খর্ব করা হবে। এখানে আমাদের উপরস্থ নেতারা আছেন, ওনাদের সাথে আলোচনা হয়েছেন, কি আশ্বাস ওনারা দিচ্ছেন, সেই আশ্বাসের আলোকে আমরা হয়তোবা আলোর মুখ দেখতে পাবো। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী শারমিন নীরা, এই মুহূর্তের খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। নীরা, আজকের কর্মসূচিতে কি বলছেন বিক্ষোভে অংশগ্রহণকারী নেতারা? সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আপনি যদি সংকট সমাধানের প্রশাসনের উদ্যোগের কথা বলেন, আপনি জানেন যে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্য একটা ব্রিফিংয়ে যখন কথা হয় তখন উনি বলেছিলেন যে 2018 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচনে ম্যানিপুলেট করার জন্য কিছু বিষয় যুক্ত করেছিল, সেই বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে। যদি কোনো দাবি দেওয়া থাকে সে বিষয়গুলি আলাপ আলোচনা করে সমাধান করা হবে, এমনটা কিন্তু গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন। আপনি জানেন যে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার সাথে একটি প্রতিনিধি দল দেখা করার পরে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যখন এই কমিটি হয়েছে তার কয়েক ঘন্টা বাদেই কিন্তু এই অধ্যাদেশটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। সুতরাং আজকে অনেকটাই ক্ষুব্ধ যারা কর্মচারী রয়েছেন, তারা বলছেন যে বিষয়টি একেবারেই সাংঘর্ষিক। অর্থাৎ একটি কমিটি কাজ শুরু করার আগেই কেন আসলে প্রজ্ঞাপনটি হলো। সুতরাং সকাল থেকে তারা কাজ না করে, আপনি জানেন সচিবালয়ে প্রায় 12,058টি দপ্তরে প্রায় 12,000 কর্মচারী রয়েছে, তারা কাজ না করে মোটামুটি সচিবালয়ের প্রত্যেকটি ভবনের সামনে গিয়ে আহ্বান জানিয়ে কর্মচারীদের
নিয়ে এসেছে, মিছিল করেছে তারা, অনেকগুলি গেটও লাগিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তারা বলেছে তাদের দাবি আদায় না হলে তারা লাগাতার কর্মসূচিতে যাবে এবং আজ বিকাল 4টার মধ্যে তাদের দাবি আদায় না হলে আগামীকাল থেকে 3 দিনের কর্মসূচির একটা প্রাথমিক ঘোষণা তাদের ছিল। যদি এখানে 3টি সংগঠন রয়েছে, সবার দাবি মোটামুটি এক। পরবর্তীতে তারা একমত হয় যে তারা আইন উপদেষ্টার সঙ্গে দেখা করবেন, কিন্তু আইন উপদেষ্টা এসে ফিরে গেছেন। সুতরাং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে আইন উপদেষ্টার সাথে আজকের মতে আজকে বৈঠকের বা আলাপ আলোচনার তেমন হয়তো কোনো সুযোগ নেই। তাহলে কর্মসূচি কি হতে পারে সেটি আসলে দেখবার অপেক্ষা। এখন তারা খানিকটা আলাপ আলোচনা করছেন, আমরা কিছুক্ষণ বাদেই হয়তো তাদের কাছে যাব এবং কি ধরনের কর্মসূচি দেন তারা তাদের চাকরি সুরক্ষার জন্য সেটি জানবো এবং জানানোর চেষ্টা করবো। একটু বলে রাখতে চাই যে গেল বৃহস্পতিবারে যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছিল এই চাকুরি বিধি নিয়ে, সরকারি চাকুরি বিধি নিয়ে, তারপর থেকেই কিন্তু এক ধরনের ক্ষুব্ধ ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং গেল শনিবার থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচিতে যাচ্ছে। তারা বলছে এটি কালো আইন, এই আইন আসলে বাতিল করতে হবে। আমরা রয়েছি অদিতি সচিবালয়ে, কি বলবেন, কি কর্মসূচি আসলে তারা রাখছেন আগামী দিনের জন্য সেটি আমরা জানার চেষ্টা করব। অদিতি। নীরা, সবশেষ খবরগুলো আপনার কাছ থেকে জানছিলাম। পরবর্তী কর্মসূচি ঘোষণা হলে নিশ্চয়ই সেই তথ্যও আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারবে। দর্শক সহকর্মী শারমিন নীরা আমাদের সাথে যুক্ত ছিলেন সচিবালয়ের সামনে থেকে, সেখানকার বিক্ষোভের খবর নিয়ে। চাকরির শুরুতে 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের 65,500 প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে প্রায় 1,10,00,000 শিশু শিক্ষার্থী। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতিদিনের মতো খুলনা মেহমান আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করতে আসেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকরা জানিয়েছেন আজ তারা ক্লাস নেবেন না, তাই স্কুল মাঠে খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। বিদ্যালয়ে এসেছেন শিক্ষকরাও, তবে টিচার্স রুমে বসেই তারা পার করছেন অলস সময়। জানালেন 11তম বেতন গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন তারা। একযোগে কর্মসূচি দিয়েছে। পরবর্তীতে যদি সরকার আমাদের এই দাবি মেনে না নেয় সেক্ষেত্রে উচ্চতন আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবে আমরা সেইভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। রাজশাহীতে শিক্ষার্থীদের ক্লাসে এসে শিক্ষকদের অপেক্ষায় থাকতে দেখা গেছে, তবে কেউ পাঠদানে আসেনি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমাদেরকে বলা হয়েছে, সেই হিসাবে আমরা কর্মবিরতিতে আছি। পূর্ণ দিবস কর্মবিরতিতে সিলেটের প্রাথমিকের সহকারী শিক্ষকরাও। তারা বলছেন 12তম গ্রেড প্রস্তাব করা মানে শিক্ষকদের অসম্মান করা, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমরা সক্রিয়ভাবে প্রত্যেক শিক্ষকই আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। ভিন্ন চিত্র দেখা গেছে বরিশালে। এখানকার বেশিরভাগ স্কুলে শিক্ষকরা ক্লাসে অংশ নিয়েছেন। এখানে যদি আমরা ক্লাস বর্জন করে বসে থাকি বাচ্চারা খুবই গন্ডগোল করে, রাস্তায় নামে, তারপর মাঠে। রবিবার আইন বিভাগ সরকারি কর্মচারীদের আচরণ এবং দণ্ড সংক্রান্ত একটি পরিপত্র জারি করায় ময়মনসিংহে বেশিরভাগ স্কুলে ক্লাস চলমান রয়েছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই। আমার চাকরির বয়স হয়ে গেছে 25 বছর, এখন পর্যন্ত আমি কোনো পদোন্নতি পাইনি। সরকারি শিক্ষকদের যে দাবি সেটা অবশ্যই যৌক্তিক। যশোরেও চলমান রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। রুটিন মেনেই পুরো সময় সরব ছিল স্কুল প্রাঙ্গণ। আমাদের কর্মবিরতি চলছে না, তবে আমরা এই দাবিগুলোর সাথে একমত। এর আগে 3 দফা দাবিতে গত 5 মে থেকে ধাপে ধাপে 1 ঘন্টা থেকে শুরু করে অর্ধদিবসের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আব্দুল আল মামুন, 71। এ বিষয়ে জানবো রাজশাহীর খবর, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নিয়ে কি বলছেন, তাদের দাবিগুলো বিস্তারিত জানাবেন। জি অদিতি, আমি এখন আছি রাজশাহীর খুব একটি প্রাচীন স্কুল ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। এখানে সকাল থেকে যে শিক্ষকদের কর্মবিরতি সেটি কিন্তু চলছে। পাশাপাশি আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরাও কিন্তু এসেছে। আমরা শিক্ষকদের সাথে এখানে কথা বলেছি। শিক্ষকরা যেটি বলছেন যে শিক্ষার্থীরা আসলেও তারা কিন্তু ক্লাসে উপস্থিত হচ্ছে না, ক্লাস পরীক্ষা এগুলো সবই তারা বন্ধ রেখেছেন। গতকাল তাদের অর্ধ দিবসে যে
বিরতি ছিল, সেই অর্ধ দিবস কর্মবিরতির পরে তারা ক্লাসে এসেছিলেন এবং তাদের ক্লাস নিয়েছিলেন। আজকে কিন্তু শিক্ষার্থীরা আসলেও তারা নিজেদের মতো করে এখানে পড়াশোনা, খেলাধুলা এগুলো করছে, তবে শিক্ষকরা কিন্তু ক্লাসে আসেননি। পাশে শিক্ষকদের যে রুম রয়েছে, আমরা সেখানে একটু গিয়ে শিক্ষকদের সাথে তাদের দাবিগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। আমরা এখানে শিক্ষকরা অবস্থান করছেন এবং তাদের যে কর্মবিরতি তারা সেটি পালন করছেন। আমরা সরাসরি যুক্ত আছি, একটু কথা বলে নিতে চাই যে আপনাদের আজকে তো পূর্ণ দিবস কর্মবিরতি চলছে, তো এটি আসলে নতুন কোনো নির্দেশনা আপনারা পেয়েছেন কিনা, আর আপনাদের দাবিগুলো একটু যদি জানান। আমরা একটু আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আপনাদের দাবিগুলো কি আর আপনাদের নতুন কোনো নির্দেশনা এসেছে। না, আমরা এখন নতুন কোনো নির্দেশনা পাইনি, আর আমাদের দাবিগুলো এটা এখন পুরো বাংলাদেশের সবাই জেনে গেছে। আমাদের 3 দফা দাবি, আমাদের 11তম গ্রেড এন্ট্রি, আর আপনার রুশো, আপনার কাছ থেকে আমরা রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী রাশিদুল হক রুশো যুক্ত ছিলেন এতক্ষণ। 24 ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। তবে তারা জানান মঙ্গলবারও শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নেবেন তারা। এর আগে রবিবারও নগর ভবনের সামনে বিক্ষোভ করেন সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন ও সমর্থকরা। শুরুতে নগর ভবনে আন্দোলন চললেও পরে মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এদিকে চলমান আন্দোলনের কারণে প্রায় অচল হয়ে পড়েছে নগর ভবন, বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। গেল 22 মে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় আদালত। এরপর রবিবার সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন রিটকারী। লোকাল গভর্নমেন্টে কোনো মেয়র বা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার কেউ গ্যাজেটভুক্ত হওয়ার পরে সে শপথ নিতে পারে না। এই প্রথম আমার জীবনে দেখলাম যে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে গ্যাজেটভুক্ত হওয়ার পরেও তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হচ্ছে না। আমার মনে হয় যে এটা ওনাদের একটা দাম্ভিকতা এবং নিশ্চয়ই কোনো ভয়ভীতি, আতঙ্কের জায়গা আছে। ক্ষমতা কক্ষিগত করা বা ক্ষমতা স্থায়ী হওয়া বা ক্ষমতা ধরে রাখার মতো নোংরা একটা অভিপ্রায় আছে। আমাদের আন্দোলন না, আমরা তাদের সাথে একমত হয়েছি। এটা নগরবাসী জনগণের আন্দোলন। এটা এখন নতুন মেয়র এখানে আসবে, নগর সেবা পাবে, নগরের কাজ হবে, নগরের উন্নয়নে অনেক বাধা হচ্ছে এখানে। কেন মেয়রকে এখনো শপথ পড়ানো হচ্ছে না? শুধু মুখে মুখে নয়, মানসিকতায়ও ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিবাদ সরকারের পতনে সবার অংশগ্রহণ থাকলেও অনেকেই এই কৃতিত্বের ভাগ একাই নিতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ফলে সর্বত্র বিভেদের সৃষ্টি করছে জানিয়ে আমির খসরু আরও বলেন, সংস্কার ও নির্বাচন কখনোই একে অপরের সাংঘর্ষিক নয়। আমরা এখানে যারা আছে আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য, আমরা সবাই নির্বাচন চাই। নির্বাচন করতে ভয় পাওয়ার তো কিছু নাই। আপনি গণতন্ত্রের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আবার নির্বাচনকে ভয় পাবেন, নির্বাচনে যাবেন না। বিভিন্ন দোহাই দিয়ে আমি কবে জনপ্রিয় হয়ে উঠব, আমাদের কখন সুযোগ হবে, জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে, এটার উপর তো গণতন্ত্র চলে যায়। এর আগে সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচারের আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাংবাদিকদের এই সংগঠন। তিনি আরও বলেন, যতদিন গণতন্ত্র অনুপস্থিত থাকবে ততদিন গণমাধ্যম সঠিকভাবে করতে পারবে না। তাই গণতন্ত্রের প্রশ্নে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সহ সভাপতি গাজী আনোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ সংগঠনটির সিনিয়র নেতারা।
বিগত দিনে আমরা যখন প্রবল একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের চাপের মুখে অনেক জায়গায় যেতে পারতাম না, অনেকে আমাদেরকে জায়গা দিত না, আমরা ঘুরে ফিরে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসতাম। তখন এমনকি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা সাহস করে আমাকে প্রধান অতিথি করেছে, যেহেতু সরকারের কাউকে করতে হবে, এটাকে 2 ভাগে করেছে। আমি তার জন্য তাদের অবস্থান, এর জন্য আমাদের অনেক এই ডিআরওর ভূমিকা একটা ভিন্ন ভূমিকা, সেটা আমরা স্বীকার করি এবং এইটাই কিন্তু সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত। স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনো কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেও জানান তিনি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় 17 বছর বিএনপি আন্দোলন করেছে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন তিনি। আমরা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে, গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। আমাদের 17 বছরে যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে দলটির পথসভা কর্মসূচিতে তিনি একথা বলেন। চট্টগ্রামের 6টি উপজেলায় আজ পথসভা করছে দলটি। একই সাথে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার 6টি উপজেলাতেও দলটি একযোগে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি করছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সোমবার সকাল 10:30টায় এনসিপির পথসভা শুরু হয়। এতে অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। নগরীর 16 শহর এলাকায় বিপ্লব উদ্যানে হাসনাত বলেন, সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। যেই বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে খুন করে সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না এবং এই পরিবর্তনটা আমাদের করা প্রয়োজন। জেলার 6 উপজেলা রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করছে দলটি। এদিকে বেলা 11টার দিকে নীলফামারীর ডোমারের বাটার মোড় থেকে বৃষ্টির মধ্যেই জনসংযোগ শুরু করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে মানুষের সাথে কথা বলেন। ভাই সার্জিস আলম আসছিল এখানে, আমাদের সঙ্গে কথা বললো যে ভাই তারা নতুন নাগরিক পার্টি গঠন করেছে, বলতেছে ভাই আমাদেরকে ভোট দিয়েন। আর আমরা তাদের তো অনুদান জানি বাংলাদেশের জন্য তারা কি করেছে। ততক্ষণে যদি কেউ যদি চাঁদা চায় কিংবা চাঁদার জন্য আসে যে এটা করে দিব, এটা দেন, এগুলা সতর্ক যাদের জন্য সবাইকে জানাজানি করা যায় আর কি, এইটাই বললো ওরা। জেলা সদর ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে জনসংযোগ, লিফটেড বিতরণ ও পথসভা করে দলটি। এ সময় যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, আতিক মুজাহিদ সহ দলের নেতারা অংশ নেন। হাসিবা আলী বর্ণা, ৭১। নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়া হয়। আদালত পর্যবেক্ষণে বলেছে এই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আবার আসতে পারবেন।
এর আগে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়। যেগুলাকে আমরা মনে করেছি ধর্মীয় স্বাধীনতার সাথে সাংঘর্ষিক এবং সংবিধানের মৌলিক অধিকারের সাথে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটা দায়ের করেছিলাম। আদালত আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন। হাইকোর্টের খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আজ উচ্চ আদালতে কোন কোন রিট বা মামলার আদেশ দেওয়া হয়েছে, নতুন কি তথ্য আছে আপনার কাছে? অদিতি, আপনি বলছিলেন যে নারী সংস্কার কমিশনের যে কিছু প্রস্তাবনার বিষয় যে রিটটি করেছিলেন সেটা খারিজ হয়েছে দুপুরের আগেই, এবং আইনজীবী রওশন আলী তিনিও জানালেন যে কি কি পদক্ষেপ আজকে আদালত নিয়েছে এবং কী পর্যবেক্ষণে সেই রিটটি খারিজ হয়েছিল। এর পাশাপাশি আজকে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে দায়ের করা মামলায় 3 বছর সাজার বিরুদ্ধে তিনি যে আবেদন করেছেন সেই আবেদনের শুনানি উচ্চ আদালতের বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং বেঞ্চে হয়তো শুনানি আজকে চলার পর হয়তো আগামী দিনের জন্য মুলতবি করতে পারে, আজকে পুরোপুরি শুনানি শেষ নাও হতে পারে। আরেকটা বিষয় সবাই জানা আছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানো বা শপথ না পড়াতে যে রিটটি হাইকোর্টে দায়ের হয়েছিল সেই রিটটি গত বৃহস্পতিবার খারিজ হয়ে যায়, উচ্চ আদালত থেকে খারিজ করে দেওয়া হয়েছিল। মামনুর রশিদের করা এই রিটটি খারিজের পর কিন্তু আজকে সেই উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আজকে চেম্বার আদালতে একটি আবেদন করেছেন মামনুর রশিদের পক্ষে আইনজীবী, এবং সেই চেম্বার আদালতেও আজকে শুনানির সম্ভাবনা রয়েছে। তো এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত না, যেহেতু আজকে 26শে মে গত বৃহস্পতিবার যখন হাইকোর্টের রিটটি খারিজ হয়ে যায়, ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন তিনি জানিয়েছিলেন আজকে 26শে মে আইনতভাবে আজকেই ইশরাক হোসেনকে শপথ নিতে হবে এবং না হলে তারা আদালত অবমাননার জন্য মামলাও করবেন, সে বিষয়গুলি বলেছে। এবং গতকালকে আমরা শুনেছিলাম যে ইশরাকের পক্ষেও একটি রিট করা হয়েছে ইশরাককে শপথ নেওয়ার বিষয়ে। তবে এর জন্য এই রিটটি কখন শুরু হবে, যেহেতু বিকেল 4টা পর্যন্ত কোন, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে অদিতি, এখন যেই মামলার শুনানিটা দ্রুত হওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানের এই দুর্নীতি মামলার 3 বছরের সাজার বিরুদ্ধে যে তার আপিল, তার শুনানিটাই আগে হবে। সব মিলিয়ে অদিতি এখন পর্যন্ত উচ্চ আদালতে এই হচ্ছে খবর। এর আগে সকালে যে বিষয়টি হচ্ছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার যে সব আসামির খালেসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে লিভ টু আপিল করেছিলেন সেটা আগামীকাল মঙ্গলবার যে শুনানির জন্য দিন ঠিক করা হচ্ছে। সব মিলিয়ে অনেক ধন্যবাদ সৈকত। আমরা সবশেষ আপডেটগুলো জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে। আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী সৈকত সাদিক সবশেষ খবরগুলো নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ। যেমনটি তিনি জানাচ্ছিলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার ঠিক করেছে আদালত। সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এই দিনটি ঠিক করেন। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় আগামীকাল। এটিএম আজহারের আইনজীবী শিশির মনিরের প্রত্যাশা খালাস পাবেন এই জামায়াত নেতা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই রায় দেবে। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। 71-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারকে গ্রেফতার করা হয়।
তখন থেকেই তিনি কারাগারে আছেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার বিষয়ে জবাব দিতে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 জুন সকাল 10টায় শেখ হাসিনাকে হাজির হতে বলা হয়েছে। সোমবার এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়। অডিও বার্তায় 227 জনকে হত্যার লাইসেন্স নিয়ে বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননায় শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে গতকাল 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি প্রকাশের 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে হাজির হওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। চট্টগ্রাম বন্দর দিয়ে বিলাসবহুল গাড়ি আমদানি করতে অনীহা প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ। বাজেটের আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত গাড়ি আমদানিকারকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। মাত্র 20% নিজেদের কাছে রেখে বাকি 80% গাড়ি মোংলা বন্দর দিয়ে আমদানি করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বন্দর। তাদের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে গাড়ি আমদানিকারকদের প্রতিষ্ঠান বারবিডা। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। আগামী মাসের প্রথম সপ্তাহে ঘোষিত হবে 2025-26 অর্থবছরের বাজেট। এই বাজেটকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বিপুল পরিমাণ রিকন্ডিশন গাড়ি আমদানি করছে ব্যবসায়ীরা। আগামী সপ্তাহের মধ্যে বন্দরে ভিড়বে গাড়ি ভর্তি একটি জাহাজ। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানি করতে আপত্তি জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে বন্দর কর্তৃপক্ষ গাড়ি রাখার জায়গা না থাকার কথা উল্লেখ করে আমদানি করা গাড়ি অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে মন্ত্রণালয়কে প্রস্তাব করেছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলো মংলা বন্দরের মাধ্যমে আনে তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম এবং স্পেসটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারলাম। মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে প্রথম 4 দিন মাসুল না থাকলেও পরবর্তী 7 দিন 793 টাকা করে ভাড়া এবং 503 টাকা করে চার্জ দিতে হয় আমদানিকারককে। 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকা। কিন্তু মোংলা বন্দরে 4 দিন বিনা মাসুলের পর পরবর্তী 7 দিনের জন্য 400 টাকা ও পরের 7 দিনের জন্য 768 টাকা, আরও 14 দিন পর প্রতিদিনের জন্য শুল্ক নির্ধারণ করা আছে 129 টাকা। তবে শুল্ক হার তুলনামূলক কম হলেও নানান জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি গাড়ি ব্যবসায়ীদের। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের গাড়ির প্রায় অর্ধেক দামও আমরা সেল করতে পারিনি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। সুতরাং চট্টগ্রাম বন্দর, আমরা চট্টগ্রাম ব্যবসায়ী হিসাবে চট্টগ্রামে আমরা গাড়ি আনবো, সেটাই আমাদের দাবি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা গাড়ির বিপরীতে প্রতি মাসে চট্টগ্রাম কাস্টমসের শুল্ক আদায় হয় 250 কোটি টাকা। চলতি বছরের প্রথম মাসে যা 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমে গেলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 2টি শেডে 1061টি গাড়ি রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় রয়েছে 304টি গাড়ি। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত প্রত্যাহার করে বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত হবে না। চট্টগ্রাম থেকেই গাড়ি আমদানি করে এখান থেকে খুব দ্রুত খালাস করার সিদ্ধান্ত নিলেই সেটা ব্যবসায়ীর উপকৃত হবে এবং যারা এটা চাহিদা মিটান তারা উপকৃত হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 2টি শেডে 1250টির গাড়ির ধারণ ক্ষমতা রয়েছে। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। সাইফুল ইসলাম শিল্পী, 71, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।